আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিদ্ধান্তে তুরস্কের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সামরিক প্রকল্প পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কান এক নজিরবিহীন সংকটে পড়েছে। মার্কিন কংগ্রেস জেনারেল ইলেকট্রিকের তৈরি F-110 ইঞ্জিন রপ্তানি অবরোধ করেছে, যা কানের প্রাথমিক ব্লক উৎপাদনের জন্য অপরিহার্য ছিল। এই সিদ্ধান্ত কেবল একটি প্রযুক্তিগত বাধা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, যা ন্যাটোর ভেতরে গভীর আস্থাহীনতা ও অবিশ্বাসকে উন্মোচিত করছে। তুরস্ক দীর্ঘদিন ধরে নিজস্ব যুদ্ধবিমান তৈরির মাধ্যমে প্রতিরক্ষা স্বাধীনতা অর্জনের চেষ্টা করছে। তুরস্কের পঞ্চম প্রজন্মের নিজস্ব বিমান শক্তির অধিকারী হওয়ার প্রচেষ্টায় মার্কিন হস্তক্ষেপের নেপথ্যে কারণ জানাচ্ছেন ফারিশতে মিনহা। 2010 সালে শুরু হওয়া টিএফএক্স বা বর্তমান কান প্রকল্প ছিল সেই প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। 2023 সালে প্রথম প্রোটোটাইপ উন্মোচন করা হয় এবং 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়। এতে উন্নত স্টেলথ ডিজাইন, এভিওনিক্স, সুপারক্রুজ ক্ষমতা এবং অভ্যন্তরীণ অস্ত্রভাণ্ডার রয়েছে। আঙ্কারার স্বপ্ন ছিল এই প্রকল্পের মাধ্যমে নিজ দেশের বিমান বাহিনীকে আধুনিকীকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের প্রতিষ্ঠিত করা। ইন্দোনেশিয়া ইতিমধ্যে অংশীদার হয়েছে, পাকিস্তানও আগ্রহ দেখিয়েছে। প্রকল্পের প্রথম ধাপেই কানে যুক্তরাষ্ট্রের F-110 ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা ছিল। প্রাথমিক 20টি বিমান এই ইঞ্জিনে চলবে, এরপর দেশীয় ইঞ্জিন যুক্ত হওয়ার কথা। কিন্তু মার্কিন কংগ্রেসের অবরোধে পুরো পরিকল্পনা ভেঙে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এটি আঙ্কারার জাতীয় প্রতিরক্ষা স্বাধীনতার বিরুদ্ধে ইচ্ছাকৃত পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন নতুন কিছু নয়। 2019 সালে তুরস্ক রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল। তখন থেকেই ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের যুক্তি ছিল, ন্যাটো ঘাঁটির ভেতরে রুশ প্রযুক্তি থাকলে মার্কিন বিমানের স্টেলথ সিগনেচার রাশিয়ার হাতে ফাঁস হয়ে যেতে পারে। সেই থেকে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বহিষ্কার করা হয়। কাটসা আইনে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দ্বিপাক্ষিক আস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সম্পর্ক আর কখনো স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র সিরিয়ায় কুর্দি YPG বাহিনীকে সমর্থন দিচ্ছে, যাদের তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে। আবার আঙ্কারা রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে, কৃষ্ণ সাগরে শস্য চুক্তির মতো মধ্যস্থতাকারী উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছে। এসব কারণে ওয়াশিংটনের সন্দেহ আরও গভীর হয়েছে যে তুরস্ক প্রকৃতপক্ষে ন্যাটোর কৌশলগত ঐক্যের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস মনে করে, তুরস্ককে সর্বাধুনিক প্রযুক্তি দিলে তার রাশিয়া বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বীর হাতে পরোক্ষভাবে ফাঁস হয়ে যেতে পারে। ফলে কানের ইঞ্জিন রপ্তানি আটকে দেয়া হলো শুধু প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক অবস্থানের কারণে। এই সিদ্ধান্তের প্রভাব বহুমাত্রিক। প্রথমত, কানের উৎপাদন সূচি ভেঙে পড়বে। 2028 সালের মধ্যে সিরিজ উৎপাদনের লক্ষ্য ছিল, কিন্তু এখন তা 2030-এর দশকে চলে যেতে পারে। দ্বিতীয়ত, তুরস্ককে তার পুরনো F-16 বহরের ওপরই ভরসা রাখতে হবে, যা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দুর্বল। তৃতীয়ত, পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে। গ্রিস ইতোমধ্যে F-35 সংগ্রহ করছে। ইসরায়েলের হাতে উন্নত F-35I আছে। মিশরও বিকল্প ফরাসি বা রুশ ফাইটার নেবার পরিকল্পনা করছে। এ অবস্থায় তুরস্ক যদি কান সময় মতো না আনে, তবে তা আকাশ শক্তিতে পিছিয়ে পড়বে। পাকিস্তানও এই প্রকল্পের ওপর নির্ভর করে ভারতের রাফালে বা সম্ভাব্য রুশ Su-57-এর পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছিল। কানের দেরিতে পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা ভেঙে পড়তে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই ক্ষতিটা বড়। তুরস্ক ইউএভি খাতে যেমন সাফল্য পেয়েছিল, কানের মাধ্যমেও তেমন সাফল্য প্রত্যাশা করেছিল। ইন্দোনেশিয়ার সঙ্গে প্রায় $10 বিলিয়ন চুক্তি ইতিমধ্যে হয়েছে, যাতে 48টি কান সরবরাহের পরিকল্পনা রয়েছে। তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে প্রযুক্তি হস্তান্তরেরও। কিন্তু মার্কিন অবরোধের কারণে এই চুক্তির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তুর্কি প্রতিরক্ষা শিল্প সংস্থা SSB'র প্রধান
হালুক গর্গুন বলেছেন, রপ্তানি করা বিমানে দেশীয় ইঞ্জিনই ব্যবহার করা হবে এবং প্রকল্পের কোনো বিলম্ব হবে না। গর্গুন আরও জানান, কান প্রকল্প মোটেও থেমে যাবে না। এর ভবিষ্যৎ কোনো এক দেশের ইঞ্জিনের উপর নির্ভরশীল নয়। দেশীয় 3500 ইঞ্জিন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। প্রথম ব্লকের ক্ষেত্রে প্রয়োজনে ইঞ্জিন পরিবর্তন করা সম্ভব। প্রকৌশলগত দিক থেকে সেটি সামাল দেয়া যাবে। তিনি আরও বলেন, তুরস্ক ইতিমধ্যে বিভিন্ন খাতে নিজস্ব ইঞ্জিন তৈরি করছে। ড্রোনের জন্য PD-170 ও PD-200, হেলিকপ্টারের জন্য TS-1400, ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য KTJ সিরিজ, মানববিহীন যুদ্ধবিমান কিজিল এলমার জন্য TF-6000 ও TF-1000 এসব উদাহরণ দেখাচ্ছে যে তুরস্ক এখন আর আগের মতো বিদেশি প্রযুক্তির উপর এককভাবে নির্ভরশীল নয়। তবে বাস্তবতা হলো, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য উপযুক্ত টার্বোফান ইঞ্জিন তৈরি অত্যন্ত জটিল ও ব্যয়সাপেক্ষ। বিশ্লেষকদের মতে দেশীয় ইঞ্জিন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হতে অন্তত 7 বছর লাগবে। ফলে এই ব্যবধান পূরণে আঙ্কারাকে কোনো না কোনোভাবে অন্তর্বর্তীকালীন সমাধান খুঁজতেই হবে। এখানেই রাশিয়া ও চীনের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাশিয়া AL-41 ইঞ্জিন কিংবা ভবিষ্যতের ইসদেলিয়ে 30 আর চীনের WS-15 ইঞ্জিন সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আসছে। তবে এগুলো গ্রহণ করলে তুরস্ক আরও গভীরভাবে ন্যাটো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। একই সঙ্গে প্রযুক্তি ফাঁস, মেধাস্বত্ব বিতর্ক এবং রক্ষণাবেক্ষণ সমস্যাও তৈরি হবে। তুরস্ক এখন বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আঙ্কারা হাঙ্গেরি ও ইতালির মতো ন্যাটো অংশীদারদের কাছে লবিং করছে যাতে তারা যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার হানোয়া এয়ারস্পেস ও ইউক্রেনের মোটর সিজের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এর উদ্দেশ্য হল অন্তর্বর্তীকালীন ইঞ্জিন সমাধান বের করা, যাতে কানের উৎপাদন সূচি পুরোপুরি ভেঙে না পড়ে। তবে আঙ্কারার প্রতিক্রিয়া মোটেও নরম নয়। তুর্কি কর্মকর্তারা বলছেন, কান ইতিমধ্যেই 80% দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর উৎপাদন বা ভবিষ্যৎ কোনো এক দেশের অনুমতির উপর নির্ভরশীল নয়। জাতীয় গর্ব ও প্রযুক্তিগত স্বাধীনতার প্রশ্নে তারা পিছিয়ে আসবে না। তাদের দাবি, এমন এক সময় সমালোচকরা বলেছিল তুরস্ক কখনো নিজস্ব ড্রোন ও হেলিকপ্টার ইঞ্জিন তৈরি করতে পারবে না। বাস্তবে এখন সেগুলো সফলভাবে ব্যবহৃত হচ্ছে। কানও একদিন সম্পূর্ণ দেশীয় ইঞ্জিনে উড়বে। এই সংকট ন্যাটোর অভ্যন্তরীণ বিভাজনও আবার সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র তুরস্ককে প্রযুক্তিগত দিক থেকে সীমাবদ্ধ করতে চাইছে, কারণ তারা মনে করছে আঙ্কারার নীতি মস্কোর স্বার্থকে পরোক্ষভাবে সহায়তা করছে। অন্যদিকে তুরস্ক বলছে এটি তার কৌশলগত স্বায়ত্তশাসনের পথে বাধা। ফলে একদিকে তারা ন্যাটোর অপরিহার্য অংশীদার, অন্যদিকে অবিশ্বাস ও টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। অতএব কান কেবল একটি যুদ্ধ বিমান নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিরও প্রতীক। এটি আঙ্কারার জাতীয় গৌরব, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভূ রাজনৈতিক অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। মার্কিন অবরোধ হয়তো সাময়িক দেরি ঘটাবে, কিন্তু দীর্ঘমেয়াদে তুরস্ককে আরও বেশি স্বনির্ভরতার পথে ঠেলে দেবে। প্রশ্ন হলো, আঙ্কারা কি এই সংকটকে সুযোগে পরিণত করে সত্যিকারের স্বাধীন অ্যারোস্পেস শক্তি গড়ে তুলতে পারবে, নাকি কান শেষ পর্যন্ত ভূ রাজনীতির বলি হবে? আঞ্চলিক প্রতিযোগিতা, আন্তর্জাতিক জোটের দ্বন্দ্ব এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের এই মিশ্রণে কানের ভাগ্য নির্ধারণ করবে শুধু তুরস্কের ভবিষ্যৎ নয়, ন্যাটোর ঐক্য ও পূর্ব ভূমধ্য সাগরের শক্তির ভারসাম্য। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকারকে যুক্তরাষ্ট্রে একটি উৎপাদন কারখানা খোলার প্রস্তাব দিয়েছেন। নিউ ইয়র্কে তুর্কি হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই প্রস্তাব দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে দ্বিমুখী আদান প্রদানের গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে আঙ্কারার নিজস্ব সক্ষমতার প্রমাণও বটে। ফিদান জানান, সম্প্রতি তিনি এমন একটি বৈঠকে অংশ নেন যেখানে বাইকারের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদনের ক্ষেত্র হিসেবে কাজে লাগানোর অনুরোধ ওঠে এবং মার্কিন পক্ষ বলছে এই উন্নত প্রযুক্তি থেকে তারাও উপকৃত হতে পারে।
এ সময় ফিদান কান জাতীয় যুদ্ধবিমান ও F-35 প্রকল্পকে ঘিরে চলমান সমস্যার কথারও উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কংগ্রেসে এসব প্রযুক্তিগত ইস্যু আটকে রয়েছে, যা দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি বড় প্রাতিষ্ঠানিক সমস্যার প্রতীক। তার মতে, যখন আইনি সীমাবদ্ধতা এমন দুই দেশের মধ্যে দাঁড় করানো হয় যাদের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা থাকার কথা, তখন সেটি পুরোপুরি সম্পর্কের জন্যই এক ধরনের কাঠামোগত সংকট তৈরি করে। ফিদানের মতে, এই ধরনের সীমাবদ্ধতা যদি চলতে থাকে তবে তুরস্ক বাধ্য হবে আন্তর্জাতিক ব্যবস্থায় বিকল্প পথ খুঁজে নিতে। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করেছি, এ নিয়ে কোনো সমস্যা নেই। তবে কোনো দেশ একা পুরোপুরি স্বনির্ভর হতে পারে না, তাই জোট সংস্কৃতি ও প্রতিরক্ষা শিল্পের ইকোসিস্টেম অপরিহার্য। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ এবং গত এক দশকে তারা প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য দেশীয় সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে বাইকারের তৈরি বাইরাক্তার ড্রোন বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। যুদ্ধক্ষেত্রে সফলভাবে ব্যবহৃত এই ড্রোন ইতিমধ্যে বহু দেশে রপ্তানি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাইকারের প্রযুক্তিকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করা স্বাভাবিক। ফিদান বলেন, এখন আর কান বা ড্রোন কেবল একপক্ষীয় বিষয় নয়, বরং দুই দেশের পারস্পরিক সক্ষমতা ও স্বার্থকে ঘিরে এক নতুন মাত্রা তৈরি হয়েছে। এছাড়া ফিদান জ্বালানি খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পারমাণবিক শক্তি ও প্রাকৃতিক গ্যাস খাতে দুই দেশের মধ্যে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে ঐক্যমত রয়েছে এবং বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব। তার মতে, প্রতিরক্ষা ছাড়াও জ্বালানি হলো আরেকটি খাত যেখানে আঙ্কারা ও ওয়াশিংটনের সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে। সাম্প্রতিক প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের প্রসঙ্গেও ফিদান মন্তব্য করেন। তিনি বলেন, বৈঠকটি ছিল ব্যতিক্রমীভাবে ফলপ্রসূ, যেখানে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, দুই দেশের নেতাদের নিয়মিতভাবে সাক্ষাৎ করা প্রয়োজন, কারণ ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ইস্যুগুলোর ক্ষেত্রে চলমান নীতিগুলো মূলত আমলারা, ব্যবসায়ী ও মন্ত্রীরা এগিয়ে নেন, কিন্তু এই প্রক্রিয়ার পেছনে নির্বাচিত নেতাদের সদিচ্ছাই মুখ্য ভূমিকা রাখে। সবশেষে তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক সংবেদনশীল একটি বিষয়ে সচেতন, তা হল দুই দেশের মধ্যে নানা সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞার অস্তিত্ব। এগুলো দূর না হলে প্রকৃত সহযোগিতা সম্ভব নয়। তবে একই সঙ্গে আঙ্কারা দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে নিজস্ব সক্ষমতা দিয়েও এগিয়ে যেতে পারে, আর সেটি এখন যুক্তরাষ্ট্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।